৩ বছরের জন্য ঢাকায় হবে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়, শিগগিরই সমঝোতা স্মারক সই। ৮ অগস্ট বিশেষ দিবস পালন হচ্ছে না, নতুন বাংলাদেশ দিবসের সিদ্ধান্ত থেকে সরে এলো সরকার। কর্মীদের কমপ্লিট শাটডাউনে অচল অবস্থা কাটেনি এনবিআরে, বৈঠক হচ্ছে না অর্থ উপদেষ্টার সাথে। কুমিল্লায় ধর্ষণের ঘটনায় মামলা, মূল অভিযুক্ত সহ ৫ জনকে বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার। দফায় দফায় সংলাপেও সংস্কার নিয়ে অগ্রগতি নেই, জুলাই সনদ প্রণয়নের শঙ্কা ঐকমত্য কমিশনের। জুলাই সনদ নিয়ে সরকার ব্যর্থ, বলছে এনসিপি। ৩ অগস্ট শহীদ মিনারে ঘোষণাপত্র পাঠ। আমন্ত্রণ চ্যানেল 24 বিকেল ৪টার খবরে। শুনছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটি সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আছে মামুন উর রশিদ। ৩ বছরের জন্য ঢাকায় হবে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়। এ বিষয়ে শিগগিরই সমঝোতা স্মারক সই হবে। উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, এখন থেকে হত্যা মামলায় প্রাথমিক তদন্তে কোনো আসামির বিরুদ্ধে প্রমাণ না পেলে আদালত সেই আসামিকে অব্যাহতি দিতে পারবে। উপদেষ্টা পরিষদ সিদ্ধান্ত নিয়েছে ১৬ জুলাই পালিত হবে জুলাই শহীদ দিবস, ৫ অগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবস। তবে ৮ অগস্টের জন্য কোনো বিশেষ দিবস উদযাপন হবে না। এর আগে সরকার ৮ অগস্ট নতুন বাংলাদেশ দিবস হিসেবে ঘোষণা করে। OHCHR মিশনের একটা অফিস বাংলাদেশে হবে, এই লক্ষ্যে ওনারা আলোচনা করছিলেন। তো এই আলোচনা একটা উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। আমরা যে ড্রাফট MOU বা সমঝোতা স্মারক, সেটা আজকে মন্ত্রী পরিষদের সভায় নীতিগতভাবে অনুমোদিত হয়েছে। ফাইনাল যে টেক্সটটা, সেটা আমরা OHCHR ভলকার তুর্কের কাছে সরাসরি পাঠাবো। ওনারা এগ্রি করার পর আশা করি আমরা দ্রুততম সময়ের মধ্যে MOUটা সাইন করতে পারবো এবং এটার ভিত্তিতে বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক একটা অফিস হবে। এ বিষয়ে আরো খবর জানাবো, সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আশিকিন প্রিন্স। প্রিন্স, এ বিষয়ে আর সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? মামুন, জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলের বৈঠক এখনও চলছে। আজকে মূলত 4টি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সাংবিধানিক পদে নিয়োগের ক্ষেত্রে নিয়োগ কমিটি। তো এই কমিটির বিষয়ে বিএনপি দ্বিমত প্রকাশ করেছে, তবে অধিকাংশ রাজনৈতিক দল এই নিয়োগ কমিটির পক্ষে রয়েছে। তারা বলছেন যে বিগত দিনে যে স্বৈরাচারী আচরণ করা হয়েছিল প্রধানমন্ত্রীর পক্ষ থেকে, ভবিষ্যতে যাতে এরকম কোনো আচরণ না করা হয় যাতে এবং না করতে পারে, সে কারণেই এরকম একটি কমিটি থাকা আবশ্যক বলে অধিকাংশ রাজনৈতিক দল এর পক্ষে মত দিয়েছে, যদিও বিএনপি দ্বিমত পোষণ করছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যে উচ্চকক্ষ, পার্লামেন্টের উচ্চকক্ষ গঠনের জন্য কিন্তু একটি প্রস্তাব করা হয়েছে কমিশনের পক্ষ থেকে। সেই প্রস্তাবের পক্ষে অধিকাংশ রাজনৈতিক দল একমত পোষণ করেছে। তো বৈঠকটি এখনও চলছে এবং বৈঠক শেষে আমরা জানাতে পারবো যে কোন রাজনৈতিক দল কোনটার বিষয়ে একমত হলো এবং কোনটির বিষয়ে দ্বিমত প্রকাশ করলো। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যে আজকে উপদেষ্টা পরিষদের একটি বৈঠক হয়েছে এবং বৈঠকের সিদ্ধান্ত কিছুক্ষণ আগে প্রেস উইংয়ে থেকে জানানো হয়েছে এবং একই সঙ্গে সেই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং তিনি সেখানে বলেছেন যে এখন থেকে যে কোনো হত্যা মামলায় তদন্ত কর্মকর্তা প্রাথমিক তদন্তের প্রেক্ষিতে একটি রিপোর্ট আদালতে জমা দেবেন এবং আদালত সেই প্রতিবেদনের প্রেক্ষিতে যদি মনে করেন যে কোনো আসামির বিরুদ্ধে কোনো গুরুত্বপূর্ণ এভিডেন্স নেই, তাহলে মামলার বিচার হওয়ার আগেই কিন্তু সেই আসামিকে আদালত অব্যাহতি দিতে পারে। তো এরকম একটি সিআরপিসিতে পরিবর্তন আনা হচ্ছে এবং আরেকটি বিষয় যে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক অফিস বাংলাদেশে হতে যাচ্ছে, ঢাকায় যেটি হবে এবং সেটি হবে 3 বছরের জন্য। এর যে একটি ড্রাফট MOU, সেটি কিন্তু উপদেষ্টা পরিষদ থেকে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। পরবর্তীতে এটি পাঠানো হবে জাতিসংঘের মানবাধিকার অফিসে, যেটি ভলকার তুর্ক যেখানে রয়েছেন তার কাছে পাঠানো হবে। পরবর্তীতে সেটি একটি যে সাইনটি, সেই সাইনটি দ্রুত হবে বলে আইন উপদেষ্টা জানিয়েছেন। তো মামুন, এই ছিল সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে।
রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী আশিকিন প্রিন্স। এনবিআর চেয়ারম্যানের অপসারণ দাবিতে কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলবে, তবে স্থগিত করা হয়েছে মার্চ টু এনবিআর কর্মসূচি। সংবাদ সম্মেলনে একথা জানিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। দ্বিতীয় দিনের কর্মসূচি শেষে আন্দোলনকারীরা জানান বিকেলে অর্থ উপদেষ্টার সাথে বৈঠকে বসবেন 20 সদস্যের একটি প্রতিনিধি দল, যেখানে দাবি জানানো হবে এনবিআর চেয়ারম্যানের অপসারণ ও আন্দোলন চলাকালে দমন-পীড়নের বিচারের। এদিকে এনবিআর কর্মকর্তাদের সাথে কোনো বৈঠক হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। বিবৃতিতে অন্তর্বর্তী সরকার আহ্বান জানায় এনবিআর পুনর্গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আরও বলা হয়, তথাকথিত আন্দোলন পরিকল্পিত ও দুরভিসন্ধিমূলক, যা জাতীয় স্বার্থ পরিপন্থী। অবিলম্বে এনবিআর কর্মকর্তা কর্মচারীরা কর্মস্থলে না ফিরলে অর্থনীতি সুরক্ষায় সরকার কঠোর হতে বাধ্য হবে। বিকাল 4টায় সচিবালয়ে মাননীয় অর্থ উপদেষ্টার দপ্তরে আমরা বসবো এবং সেখানে যে আলোচনা হবে আমাদের দাবি দেওয়া উপস্থাপন করব। ওদের ব্যাপারে কি সিদ্ধান্ত হবে ওটা দেখবেন 1 তারিখে তো আপনার বৈঠক, ওদের সাথে বৈঠক ওইটাই হবে নাকি ওটার সম্বন্ধে সিদ্ধান্ত নেই না। আজকে হচ্ছে না স্যার বৈঠক? না, আজকে হচ্ছে না। কাস্টমস কর্মকর্তা কর্মচারীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে অচল আমদানি রপ্তানি কার্যক্রম। শুল্কায়ন কার্যক্রমে স্থবিরতার কারণে চট্টগ্রাম বন্দর থেকে পণ্য যেমন খালাস হচ্ছে না, তেমনি রপ্তানির জন্য জাহাজে তোলা যায়নি ৩,৫০০-এর বেশি কন্টেইনার, যার বেশিরভাগই তৈরি পোশাকের। এ নিয়ে উদ্বিগ্ন ব্যবসায়ীরা। কর্মকর্তা কর্মচারীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচির কারণে রোববার সকাল থেকে বন্ধ ছিল চট্টগ্রাম কাস্টমস, বন্ধ সব ধরনের শুল্কায়ন কার্যক্রম। শাটডাউনের কারণে চরম ভোগান্তিতে পড়েন কাজ করতে আসা আমদানি রপ্তানিকারকের প্রতিনিধিরা। শুল্কায়নের কাজ না হওয়ায় তারা ক্ষোভ জানান। শুল্কায়ন বন্ধের কারণে আমরা পণ্য ডেলিভারি করতে পারতেছি না, বন্দরে কন্টেইনার জট হইতেছে। এটি আমাদের ইমেজকে ক্ষুণ্ণ করছে। এই অর্থনীতির প্রবৃদ্ধি আজকে ধ্বংস হয়ে যাবে যদি অনতিবিলম্বে এই কলম বিরতি বা শটডাউন যদি বন্ধ না হয়। এই কর্মসূচির কারণে মারাত্মক অচলাবস্থা তৈরি হয়েছে বন্দরে। পণ্য খালাস নেমে আসে শূন্যের কোটায়। সবচেয়ে বড় ধাক্কা লেগেছে রপ্তানি কার্যক্রমে। জাহাজে তোলা যায়নি ৩,৬৮০ একক কন্টেইনার। একদিনে এত কন্টেইনার রপ্তানি না হওয়ার এমন নজির নেই বন্দরে। এসব কন্টেইনারের বেশিরভাগই তৈরি পোশাকের হওয়ায় শঙ্কা বেড়েছে শিপমেন্ট বাতিলের। এই অবস্থা আমরা দেখি নাই সাধারণত, কারণ অন্যান্য যে কোনো অসুবিধা হলেও কিছু না কিছু ডেলিভারি হয় এবং এক্সপোর্ট 100% ওকে থাকে। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে যে এক্সপোর্ট ইম্পোর্ট দুইটাই আসলে একেবারে স্থবির হয়ে আছে। বিশেষ করে অবডকগুলো রপ্তানি পণ্যবাহী কন্টেইনার নির্দিষ্ট জাহাজে জাহাজীকরণের জন্য বন্দরে প্রেরণ করতে পারছে না এবং বন্দর থেকে আমদানি পণ্যবাহী কন্টেনারও তাদের ইয়ার্ডে নিয়ে আসতে পারছে না। পাশাপাশি রপ্তানিকারকের ফ্যাক্টরি থেকে যেসব রপ্তানি পণ্য পাঠানো হচ্ছে অবডকগুলোতে, সেই পণ্যগুলো নামানো যাচ্ছে না। আবার অবডকগুলো থেকে আমদানি পণ্যবাহী কন্টেনার খুলে আমদানিকারকগণকে ডেলিভারি প্রদান করা যাচ্ছে না। ব্যবসায়ীদের মতে এমন অচলাবস্থায় বড় ধরনের ক্ষতি ডেকে আনবে আমদানি রপ্তানি খাতে। পোশাক শিল্পের উপকরণ যাচ্ছে না, এখন বায়াররা অর্ডার ক্যান্সেল করে অন্য দেশে চলে যাচ্ছে। বায়ার চলে যাবে এক কথা, আবার এটা ফেলে চলে যাবে, এটা তো বিশাল ক্ষতি হচ্ছে রপ্তানির। কোথায় যাবে ব্যবসায়ীরা? জিনিসপত্রের দাম বাড়বে, রপ্তানি ক্ষতিগ্রস্ত হবে। স্থবিরতার প্রভাব পড়েছে রাজস্ব আয়ও। কেননা কাস্টমসে গড়ে প্রতিদিন যে 100 কোটি টাকার মতো রাজস্ব আসে, তাও আসছে না সবকিছু বন্ধ থাকায়। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম। কুমিল্লার মুরাদনগরে এক নারীকে ধর্ষণে মূল অভিযুক্ত ফজর আলী সহ 5 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার। রাজধানীর সায়দাবাদ থেকে গ্রেপ্তার করা হয় ফজর আলীকে। পুলিশ জানায়, এই ঘটনায় স্থানীয়দের কাছে মারধর শিকার হয়ে পালিয়ে যান ফজর আলী। ঘটনার পরদিন ভুক্তভোগী মুরাদনগর থানায় বাদী হয়ে মামলা করলে অভিযানে নামে পুলিশ। এছাড়াও ধর্ষণের ভিডিও ধারণ ও ছড়িয়ে দেওয়ার ঘটনায় অনিক, সুমন, রমজান ও বাবুকে কুমিল্লার বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধেও মামলার প্রস্তুতি চলছে। 2 সপ্তাহ আগে স্বামীর বাড়ি থেকে হোমনা বাবার বাড়িতে যান ওই নারী। 26 জুন রাতে ফজর আলীর বাড়িতে গিয়ে কৌশলে ঘরে প্রবেশের পর ধর্ষণ করে। পটুয়াখালীর রাঙাবালিতে এক নারীকে হাত পা বেঁধে জোর করে তুলে নেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। গেল 21 জুন মৌডুবি ইউনিয়নের মাঝের দেও গ্রামে এই ঘটনা ঘটে। জানা যায়, বালাইবুনিয়া গ্রামের তন্নি নামের এক নারীর সাথে পাশের গ্রামের কামাল গাজীর পরিবারের অমতে বিয়ে হয়। এতে আপত্তি জানায় তন্নির পরিবার।
পরে কামাল গাজীর বাড়ি গিয়ে ওই নারীকে কয়েকজন মিলে টেনে হিঁচড়ে তুলে নিয়ে যায়, যার ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কেউ মামলা করেনি। রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় আশাব্যঞ্জক অগ্রগতি হয়নি, এমন মন্তব্য করেছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। সকালে ফরেন সার্ভিস একাডেমিতে দ্বিতীয় পর্যায়ে 7ম দিনের মতো শুরু হয় রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যমত্য কমিশনের আলোচনা। শুরুতেই সংক্ষিপ্ত বক্তব্য দেন আলী রিয়াজ। এ সময় তিনি বলেন, কমিশন কারো প্রতিপক্ষ নয়। শঙ্কা প্রকাশ করেন জুলাই মাসের সনদ নিয়ে। বলেন, এটি করা কতটা সম্ভব হবে তা নির্ভর করছে রাজনৈতিক দলগুলোর উপর। আলোচনায় অংশ নিয়েছেন বিএনপি, জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। আমরা প্রতিশ্রুতি দিয়েছি, আমরা আন্তরিক থাকতে চাই, চেষ্টা করতে চাই যে জুলাই মাসের মধ্যে যেন এই সনদ আমরা একটা জাতীয় সনদে উপনীত হতে পারি। আমরা খানিকটা শঙ্কিত যে সেই জায়গায় আমরা যাব না, তবে এটা আমি বলতে পারি যে আমাদেরকে অবশ্যই জুলাই মাসের মধ্যেই এই প্রক্রিয়ার একটা পরিণতির দিকে যেতে হবে। জুলাই ঘোষণাপত্র প্রকাশে সরকার ব্যর্থ বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। ঘোষণা দেন 3 আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারের ছাত্র জনতার উপস্থিতিতে জুলাই ইশতেহার ও ঘোষণাপত্র পাঠের। বাংলা মোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে তিনি এ ঘোষণা দেন। জুলাই বিপ্লবের 1 বছর পূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি। 1 জুলাই থেকে দেশব্যাপী জুলাই গণ পদযাত্রা শুরু করবে এনসিপি। শহীদ আবু সাইদের কবর জিয়ারতের মধ্য দিয়ে এই পদযাত্রা শুরু হবে বলে জানান তিনি। 5 আগস্ট পালন করবে ছাত্র জনতার মুক্তি দিবস। সরকার যেহেতু ব্যর্থ হয়েছে, আমরা কারো উপর নির্ভরশীল নই। এই জুলাই ঘোষণাপত্র দাবিটি আমাদের পক্ষ থেকে উঠেছিল। আমাদের মতো করে এই ঘোষণাপত্র পাঠ করব, এটা ছাত্র জনতার পক্ষ থেকেই হবে। জুলাই গণঅভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছিল, যে সকল শক্তি, আমরা তাদেরকে আহ্বান করবো, তাদের সাথে কথা বলবো। আমরা সকলকে মিলেই এটি, কিন্তু কেউ যদি সম্মত না হয় সেটা তাদের ব্যাপার, আমরা আমাদের দায়িত্বটা পালন করব। 5 আগস্ট রাজধানীর চানখারপুলে আনাজ সহ 6 হত্যা মামলায় পলাতক সাবেক ডিএমপি কমিশনার হাবিব সহ 8 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন করেছে প্রসিকিউশন। বিকেলে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম ট্রাইব্যুনালকে বলেন, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে আইজিপির কমান্ডে নিরীহ ছাত্র জনতার উপর গুলি ও হামলা চালানোর নির্দেশ দেন ডিএমপি কমিশনার, যা বাস্তবায়ন করেন সুদীপ কুমার সহ বাকি আসামিরা। কাজেই তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করাই যুক্তিযুক্ত হবে। বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল পরে 3 জুলাই আসামি পক্ষ ও স্টেট ডিফেন্সের অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করেন। এর আগে হাবিবুর রহমান সহ এই মামলায় পলাতক 4 আসামির পক্ষে রাষ্ট্রীয় খরচে আইনজীবী নিয়োগের সিদ্ধান্ত হয়। এদিন ছাত্রদল নেতা নুরুজ্জামান জনিকে অপহরণ, গুম করে ক্রসফায়ারে হত্যার ঘটনায় সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া, সাবেক এমপি সাবের হোসেন চৌধুরী সহ 62 জনকে আসামি করে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করে বিএনপি। অভিযোগ গঠন শুনানিতে প্রসিকিউশনের পার্ট যেটা, সেটা অনারেবল চিফ প্রসিকিউশনের পার্ট বলেছেন। ডিফেন্সের পক্ষ থেকে সময়ের আবেদন করা হয়েছে এবং অনারেবল ট্রাইব্যুনাল সন্তুষ্ট চিত্তে মঞ্জুর করেছেন, অ্যাডজর্নমেন্ট দিয়েছেন এবং আগামী 3রা জুলাই দিন ধার্য করা হয়েছে। যে ঘটনাকে কেন্দ্র করে এসকে সিনহাকে দেশ ছাড়তে বাধ্য করেছিল শেখ হাসিনা সরকার, সেই নিম্ন আদালতের শৃঙ্খলা বিধি গ্রহণ করতে দেয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 6 সদস্যের আপিল বিভাগ বলেন, এই রায়ের ফলে সংবিধানের 116 অনুচ্ছেদের রুল শুনানিতে আর বাধা রইল না। বাংলাদেশের বিচার বিভাগের ইতিহাসে সবচেয়ে চর্চিত মামলার নাম মাজদার হোসেন মামলা। আপিল বিভাগ মাজদার হোসেন মামলায় 12 দফা নির্দেশনা দিলেও পরবর্তী কোনো সরকার তা বাস্তবায়ন করেনি। শুধু 111-এর সময় বিচারক নিয়োগের জন্য জুডিশিয়াল সার্ভিস কমিশন গঠন করা হয়। 1999 সালে দেয়া এই মামলা রায়ে বলা হয়, বিচারকরা প্রজাতন্ত্রের কর্মচারী হলেও তারা সিভিল এবং অ্যাডমিনিস্ট্রেশন সার্ভিস থেকে পৃথক। কাজেই শৃঙ্খলাবিধি সরকারি কর্মচারীদের থেকে ভিন্ন হবে।
এ মামলায় অধস্তন আদালতের বিচারকদের শৃঙ্খলা বিধিমালাকে কেন্দ্র করে শেখ হাসিনার সাথে সম্পর্কের অবনতি হয় সাবেক প্রধান বিচারপতি এস.কে. সিনহার। শেষে দেশ ছাড়তে বাধ্য হন তিনি। যদিও এস.কে. সিনহা চলে যাবার পর সাবেক ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আব্দুল ওহাব মিয়াকে দিয়ে নিম্ন আদালতের বিচারকদের শৃঙ্খলাবিধির অনুমোদন নিয়ে নেন তৎকালীন আইনমন্ত্রী আনিসুল হক। বিধিমালায় সুপ্রিম কোর্টের প্রাধান্য খর্ব করে আইন মন্ত্রণালয়ের প্রাধান্য দেয়া হয়। আপিল বিভাগ মাজদার হোসেন মামলায় অধস্তন আদালতের বিচারকদের শৃঙ্খলাবিধি অনুমোদন করার কারণে হাইকোর্ট বিভাগ ১১৬ অনুচ্ছেদের রিট মামলার শুনানিতে জটিলতা হতে পারে উল্লেখ করে গেল মাসে রিভিউ আবেদন করা হয়। রোববার যা রায় দিলেন আপিল বিভাগ। অতীতে যেহেতু সুপ্রিম কোর্টের একটি আদেশ ছিল, সেই জন্য শৃঙ্খলাবিধি আমরা চ্যালেঞ্জ করা সত্ত্বেও হাইকোর্টের সামনে একটা প্রশ্ন ছিল যে সুপ্রিম কোর্টের এই রায় আদেশকে রেখে হাইকোর্ট এই মামলা শুনানি করতে পারবে কি না। ফলে আজকের এই আদেশের মাধ্যমে ওই বাধাটাও দূরীভূত হলো। কিন্তু আমাদের সুপ্রিম কোর্টের যদি স্বাধীনতা নিশ্চিত করতে হয়, তাহলে এই ধরনের শৃঙ্খলাবিধি কার্যকর রেখে কোনোভাবেই স্বাধীনতা নিশ্চিত করা সম্ভব নয়। এই জন্যই আমরা এই অর্ডারকে রিভিউ চেয়েছিলাম, এই জন্য স্থগিত হয়েছে। এ রায়ের ফলে কি হবে তা জানতে চাইলে আইনজীবী শিশির মনির বললেন, এখন ১১৬ অনুচ্ছেদের রুল শুনানিতে আর কোনো বাধা নেই। জনাব বিচারপতি ওয়াহাব মিয়ার নেতৃত্বে সেই আদেশটিকে স্থগিত করে দিয়েছেন। একই সাথে নিম্ন আদালতের যে শৃঙ্খলাবিধি আছে তা এই ইন দ্য মিন টাইম যে সময় আছে সেটি কার্যকর থাকবে। এবং একইভাবে আমাদের হাইকোর্ট বিভাগে যে রিট পিটিশনটি শুনানি হচ্ছে সংবিধানের ১১৬ অনুচ্ছেদ নিয়ে, এই শুনানি যথাযথভাবে চলবে। এই তিনটি আদেশের মাধ্যমে আজকের এই রিভিউ পিটিশনটি নিষ্পত্তি করা হয়েছে এবং লিভ গ্রান্ট করা হয়েছে। কিভাবে বিচারকদের শৃঙ্খলাবিধির মামলাকে কেন্দ্র করে শেখ হাসিনার সাথে সম্পর্ক খারাপ হয় এস.কে. সিনহার, তা ব্রোকেন ড্রিম বইয়ে তুলে ধরেছিলেন এস.কে. সিনহা। সেটিও আপিল বিভাগে তুলে ধরা হয়। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। হাসপাতালে আপনজনের মৃত্যুর খবরে ছুটে এসে নিজেরাই ট্রাকের চাপায় পিষ্ট হয়ে মারা গেছেন। মধ্যরাতে উত্তরায় মারা যান একই পরিবারের ৩ জন। মর্মান্তিক এই দুর্ঘটনায় ঘাতক ট্রাক সহ চালককে আটক করেছে পুলিশ। আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের ৩য় বর্ষের ছাত্র ফাহিম খালাতো ভাই নাইম ও মামা জাবেদকে নিয়ে তার আরেক মামার মরদেহ দেখে বাসায় ফেরার কথা ফাহিমের। পথে উত্তরা পূর্ব থানার পাশে সিএনজি চালিত অটোরিকশা নেবেন এমন সময় একটি বেপরোয়া ট্রাক তাদের ৩ জনকে চাপা দেয়। ঘটনাস্থলেই প্রাণ যায় সবার। একই পরিবারের ৩ জনের মৃত্যুতে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গের সামনে সৃষ্টি হয় বেদনাবিধুর পরিবেশ। কান্নাজড়িত কণ্ঠে সুষ্ঠু বিচার চান স্বজনরা। যারা আমার ভাইয়ের সাথে এরকম করছে ওদের বিচার চাই আমি। আমার ছেলের অবস্থা কে এরকম করছে আমি সেটা সেই লোকটাই দেখতে চাই। মর্গের সামনে আসেন ফাহিমের বন্ধু ও সহপাঠীরাও। ৪৮ ঘন্টার ভিতরে কার্যকর পদক্ষেপের দাবি জানান তারা। এত জোরে ইউটার্ন নিচ্ছে এবং মানুষকে মার্ডার করে চলে যাচ্ছে এবং যাকে মার্ডার করছে তাকে ইভেন মানে ন্যূনতম ইয়ারে হসপিটালের ইমার্জেন্সি ইউনিটেও তো সে নিয়ে যায়নি, সে ওইখানে ফেলে রেখে গেছে। আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড, বাট আমি চাই না আমার বন্ধু ফাহিমের মতো আর কেউ এভাবে মারা যাক, অ্যাটলিস্ট ফুটপাতে দাঁড়ায়। পুলিশ জানায় ঘাতক ট্রাক চালককে আটক করা হয়েছে, জব্দ করা হয়েছে ট্রাকটি। পাথর ভর্তি ট্রাক ৩ জন পথচারীকে আঘাত করলে তারা আমাদের 2 জনই ঘটনাস্থলে নিহত হয়। ড্রাইভার আটক, গাড়ি আটক, মামলা প্রক্রিয়াধীন। এদিকে ভোর 4টা নাগাদ বিজয় সরণি এলাকায় মাইক্রোবাস ও মোটরসাইকেলের সংঘর্ষে 2 যুবক প্রাণ হারিয়েছেন। সুলতান মাহমুদ আরিফ, চ্যানেল 24, ঢাকা। 18তম শিক্ষক নিবন্ধন মৌখিক পরীক্ষায় অনিয়ম সহ নানা দাবিতে রাজধানীর ইস্কাটন গার্ডেনে এনটিআরসি ভবন ঘেরাও করেছেন সনদ প্রত্যাশীরা। আন্দোলনকারীদের দাবি, কর্মকর্তাদের দুর্নীতির কারণে প্রিলি ও লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও মৌখিক পরীক্ষায় তাদের ফেল করিয়ে দেওয়া হয়েছে। তারা বলছেন, ইচ্ছে করে সার্কুলারের 2 বছর পর ফলাফল ঘোষণা করায় অনেকের চাকরির বয়স শেষ হয়ে গেছে। অভিযোগ করেন, পরীক্ষায় এত বেশি দুর্নীতি হয়েছে যে যেখানে কোনো কোনো বোর্ডে 30 জনের মধ্যে 29 জনকেই ইচ্ছে করে ফেল করানো হয়েছে। এ সময় দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা।
বাজেটে তুলে নেওয়া হলেও অতিরিক্ত 10% কর দিয়ে আয়কর আইনে থাকছে অপ্রদর্শিত আয় বৈধ করার সুযোগ। তবে অপরাধমূলক কর্মকাণ্ড থেকে আয় হলে তা চলমান আইনে বৈধ করার সুযোগ থাকছে না। যদিও জরিমানা বিধান নয়, অবৈধ আয় বন্ধেই তৎপরতা বন্ধের দাবি বিশ্লেষকদের। ইমদাদ হকের রিপোর্ট। দেশে কালো টাকা সাদা করার সুযোগ নিয়ে আলোচনা দীর্ঘদিনের। তারই ধারাবাহিকতায় আর সব সরকারের মতো বাজেটে বিশেষ এই সুযোগ রেখেছিল অন্তর্বর্তী সরকারও, যদিও সমালোচনার মুখে শেষ পর্যন্ত যা বাতিল করা হয়। এখন আর আমাদের আইনে কালো টাকা সাদার কোনো প্রভিশন নাই। তবে বাতিল হয়েও যা বাতিল হয়নি পুরোটা। নিয়মিত কর দেওয়ার পাশাপাশি বাড়তি 10% জরিমানা দিয়ে নেওয়া যাবে এই সুযোগ। আয়কর আইনের 24 ধারার 2 উপধারায় বলা হয়েছে, নির্ধারিত হারে কর ও প্রযোজ্য অন্যান্য অর্থ পরিশোধ এবং তফসিলে বর্ণিত শর্ত সাপেক্ষে এই আইনের বিধান মোতাবেক কোনো ব্যক্তিকে কোনো অপ্রদর্শিত আয় প্রদর্শনের সুযোগ দেওয়া যাবে, যার বিস্তারিত তুলে ধরা হয়েছে আয়কর অধ্যাদেশের কয়েকটি অনুচ্ছেদ ও ধারায়। যারা আগে টাকা দেখা নিয়ে তাদের কি হবে, তাদের জন্য যেটা আছে সেটা হচ্ছে তারা রেগুলার ট্যাক্স দিবে, মানে মার্জিনাল রেট 30% রেগুলার ট্যাক্স প্লাস 10% অতিরিক্ত দিবে। এটা কালো টাকা সাদা বলে আমরা মনে করি না। বলা দরকার ছিল যে এইটা আর পরবর্তীতে দেয়া হবে না। তাহলে যেটা হতো, তাহলে যে নিয়মিত যারা কর প্রদান করেন তাহলে নিয়মিত কর প্রদানের জন্য সেটা একটা ইতিবাচক পদক্ষেপ হতো। কিন্তু তারপরও 10% যেহেতু অতিরিক্ত দিতে হবে, সুতরাং সেখানে কিন্তু একটা শাস্তির একটা বিধান সেখানে আছে। একেবারে নিষিদ্ধ উৎস বাদে আর সব উপার্জনের অর্থ আয়কর আইনের এসব বিধি মেনে বৈধ করা যাবে। তবে তা বিনিয়োগ করতে হবে উৎপাদনমূলক খাতে, যার মধ্যে রয়েছে সব ধরনের শিল্পোদ্যোগ, আবাসন ব্যবসা, শেয়ার বাজার, পণ্য ও সেবা উৎপাদনকারী যে কোনো উদ্যোগ। একজন ব্যক্তির যদি 10টা জায়গায় যদি জায়গা থাকে, জমি থাকে বা বাড়ি থাকে, উনি ওনার রিটার্নের মধ্যে 10টা জায়গার সম্পত্তিগুলো দেখাচ্ছেন কিনা, তাহলে আমাদেরকে সেটা ডিজিটাল ওয়েতে হোক বা ফিজিক্যাল ইন্সপেকশন যে কোনো মেথডে হোক বা সার্ভে করে হোক, আমাকে সেটা করদাতার রিটার্নে আনতে হবে। আনলে তাহলে কী হবে, সম্পত্তিটা ঠিকভাবে প্রদর্শিত হবে, আমি প্রকৃত কর আহরণটা কি তাদের কাছ থেকে করতে পারবো। যারা এই সমস্ত কালো টাকা অর্জন করেছেন তাদের এই কালো টাকা তো বাজেয়াপ্তযোগ্য, তাদের বিরুদ্ধে আইনানুগ মামলা করে বিচার করে সেই অর্থ সম্পূর্ণটাই বাজেয়াপ্ত করা। কোথায় আপনি 10%-এর ট্যাক্স নেবেন কেন? পুরোটা অর্থই রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত হবে এবং জনগণের স্বার্থে সেই অর্থ ব্যবহার হবে। এনবিআর কর্মকর্তারা বলছেন, পদ্ধতিগত নানা অসঙ্গতির কারণে রয়ে যাচ্ছে বিপুল পরিমাণ অপ্রদর্শিত অর্থ, যাকে অর্থনীতির মূল ধারায় নিয়ে আসতে ব্যবহার করা যাবে আয়কর আইনের এসব ধারা। ইমদাদ হক, চ্যানেল 24, ঢাকা। তরুণদের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে আবারও ফিরে এসেছে ব্রেনিয়াক্স। 2018 ও 23 সালের সাফল্যের ধারাবাহিকতায় এবার রাজধানীর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ব্রেনিয়াক্স 2025। ব্র্যাক বিজনেস ক্লাব BISB এর আয়োজনে দিনব্যাপী এই আয়োজনটি অনুষ্ঠিত হয় বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে। অনুষ্ঠানে অংশ নেন দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও উচ্চাকাঙ্ক্ষী তরুণ পেশাজীবীরা। বক্তারা বলেন, ব্রেনিয়াক্স শুধুই একটি সেমিনার নয়, এটি তরুণদের জন্য নেতৃত্ব বিকাশ, বাস্তবমুখী শিক্ষণ, নেটওয়ার্কিং ও কর্পোরেট সংযোগের এক কার্যকর প্ল্যাটফর্ম। তারা বলেন, তরুণদের দক্ষতা, আত্মবিশ্বাস ও ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে ব্রেনিয়াক্স 2025 হতে পারে এক সময় উপযোগী ও গুরুত্বপূর্ণ মাইলফলক। ইরানের রাজধানী তেহরানের এভিন কারাগারে গত সপ্তাহে ইসরায়েলি হামলায় 71 জন নিহত হয়েছেন। সংবাদ মাধ্যম মিজানকে এমন তথ্য জানিয়েছেন ইরানের সরকারি কর্মকর্তা আসকার জাহাঙ্গীর। ইসরায়েলি হামলায় নিহতদের মধ্যে প্রশাসনিক কর্মকর্তা, সামরিক বাহিনীতে কর্মরত যুবক, বন্দীদের দেখতে আসা বন্দীদের পরিবার সদস্যরা ছিলেন। জাতিসংঘের মানবাধিকার সংস্থার মুখপাত্র থামেন আল খেতান গত সপ্তাহের এই হামলাকে আন্তর্জাতিক মানবাধিকার আইনের লঙ্ঘন বলে মন্তব্য করেছেন। ইরান ইসরায়েল সংঘাত চলাকালীন ইরানের এভিন কারাগারে রাজনৈতিক ব্যক্তিরা বন্দী থাকায় এখানে হামলা চালায় ইসরায়েল। ট্রাম্প বনাম মার্কিন গোয়েন্দা বিভাগ, যাদের শীতল যুদ্ধের সাক্ষী যুক্তরাষ্ট্র। মসনদে দুই আমলেই বারবার সামনে এসেছে গোয়েন্দা বিভাগ ও প্রেসিডেন্টের মাঝে তথ্যের দূরত্ব। শুধু গোয়েন্দা প্রতিবেদন অস্বীকার নয়, গোয়েন্দাদের উপহাস ও টিপ্পণী ট্রাম্পের নিয়মিত ঘটনা। সম্প্রতি ইরানের পারমাণবিক ক্ষয়ক্ষতি নিয়েও দুভাগে বিভক্ত ট্রাম্প ও গোয়েন্দা বিভাগ।
খানিকটা খ্যাপা ও কথাবার্তায় লাগাম ছাড়া ঔদ্ধত্য, এই দুয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে বিশেষায়িত করলে হয়তো ভুল হবে না। সব ইস্যুতেই তার যেন আছে এক ভিন্ন দৃষ্টিভঙ্গি ও নিজস্ব মন্তব্য। তবে বেশিরভাগ সময়ই ট্রাম্পের দেয়া তথ্য ও মন্তব্যের সাথে মিল থাকে না মার্কিন গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের। ফলে নানা যুদ্ধের আড়ালে নিজ প্রশাসনের বিরুদ্ধে যেন শীতল যুদ্ধ চলে ট্রাম্পের। সম্প্রতি ইরান ইসরায়েল সংঘাতেও তেমনই দেখা গেছে। যুদ্ধবিরতির পর টেলিভিশনে দেয়া ভাষণে ট্রাম্প দাবি করেন পুরোপুরি ধ্বংস হয়েছে ইরানের পারমাণবিক সক্ষমতা, কিন্তু পরদিনই এক গোপন রিপোর্টে পেন্টাগনের ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি বা ডিআইএ জানায় হামলার আগেই নিজেদের ইউরেনিয়াম সরিয়ে ফেলে তেহরান। ফলে ধ্বংস নয়, মাত্র 6 মাস পিছিয়েছে ইরানের পরমাণু কার্যক্রম। পরে যদিও নিজ মন্তব্যকে প্রতিষ্ঠিত করতে নিজ দেশের গোয়েন্দা প্রতিবেদনকেই ভুল ও বানোয়াট বলে দাবি করেন ট্রাম্প। ট্রাম্পের সাথে গোয়েন্দা বিভাগের তথ্যের দূরত্ব এই প্রথম নয়। এর আগেও 2016 সালে পুতিন ইস্যুতে আরেকবার দ্বন্দ্বে জড়ায় ট্রাম্প ও মার্কিন গোয়েন্দা বিভাগ। সে বছর যুক্তরাষ্ট্রের নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগ আনে বিভাগটি। সেবারও নিজ দেশের গোয়েন্দা সংস্থার প্রতিবেদনকে অস্বীকার করে বক্তব্য দেন ট্রাম্প, বলেন কোনোভাবেই মার্কিন নির্বাচনে হস্তক্ষেপ করেনি রাশিয়া। 2018 সালেও রাশিয়ার বিরুদ্ধে সাইবার অপারেশনের অভিযোগ আনলে সেটিও উড়ে দেন ডোনাল্ড ট্রাম্প। 2019 সালে আবারও গোয়েন্দা বিভাগের সাথে ট্রাম্পের দ্বন্দ্ব দেখা যায়, এবারে ইরান, উত্তর কোরিয়া ও জঙ্গি গোষ্ঠী আইএস ইস্যুতে। সে বছর গোয়েন্দারা বলেছিলেন পারমাণবিক বোমা বানানোর পথে নেই ইরান, কিন্তু সে প্রতিবেদনকে অস্বীকার করেন ট্রাম্প। উপহাস করে বলেন এত ভুল তথ্য দেওয়ার শাস্তি হিসেবে গোয়েন্দাদের আবার স্কুলে ভর্তি হওয়া উচিত। একই বছর উত্তর কোরিয়ার বিরুদ্ধে পরমাণু কার্যক্রম বাড়ানোর অভিযোগ আনলে সেটি উড়িয়ে দিয়ে উল্টো পিয়ংইয়ং সফরে যান ট্রাম্প। সে সময় আইএসের কার্যক্রমের বিরুদ্ধে ট্রাম্পকে সতর্ক করেন মার্কিন গোয়েন্দারা। সে দাবিকেও উড়িয়ে দিয়ে সিরিয়া থেকে সেনা ফিরিয়ে আনেন ট্রাম্প। দাবি করেন আইএসের কোনো কার্যক্রম নেই সিরিয়ায়। দ্বিতীয় মেয়াদে এসেও একাধিকবার মুখোমুখি ট্রাম্প ও মার্কিন গোয়েন্দা বিভাগ। ভেনেজুয়েলার গ্যাং ট্রেন দে আরাগুয়া নিয়ে ট্রাম্পের অভিবাসন ঘোষণার বিরোধিতা করে যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা কাউন্সিল। মার্চে মার্কিন গোয়েন্দা বিভাগ জানায় পারমাণবিক অস্ত্র নির্মাণের কোনো আলামত মিলেনি ইরানে। সে দাবি উড়িয়ে দিয়ে জুনে তেহরানে হামলা চালান ট্রাম্প। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24। সম্প্রতি বিয়ের পিঁড়িতে বসলেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস এবং সাংবাদিক লরেন্স সানচেজ। 3 দিনব্যাপী এই অনুষ্ঠানে জমকালো আয়োজনে সেজেছিল ইতালির ভেনিস। আকাশচুম্বী খরচ ও প্রথম সারির তারকাদের পদচারণায় এই বিয়েকে শতাব্দীর সেরা বিয়ে বলছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস এবং সাংবাদিক লরেন্স সানচেজের বিয়েতে জমকালো আয়োজনে সেজেছিল ইতালির ভেনিস। শীর্ষ এই ধনীর বিয়েতে খরচের খাতাও যেন আকাশচুম্বী। ধারণা করা হচ্ছে আনুমানিক $5.5 কোটি গুনতে হচ্ছে ষাটোর্ধ্ব এই ধনকুবেরকে। 3 দিনব্যাপী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি সংখ্যা প্রায় 200 থেকে 250, যাদের মধ্যে ছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভাঙ্কা এবং জামাই জ্যারেড কুশনার, বিল গেটস, টম ব্র্যাডি, কিম এবং খলো কাদারশিয়ান, অপরা উইনফ্রে এবং বেশ কিছু প্রথম সারির তারকারা। আমন্ত্রিত অতিথিদের জন্য ভেনিসের 5টি বিলাসবহুল হোটেল পুরোপুরি বুক করা হয়েছে, যার মধ্যে সিপ্রিয়ানি ও সেন্ট রেজিসের মতো হোটেলও রয়েছে। বেজোস এবং সানচেজ থাকছেন বিলাসবহুল হোটেল আমানে, যেখানে গ্র্যান্ড ক্যানালের ভিউ সহ এক একটি রুমের খরচ এক এক রাতে অন্তত €4000। বেজোসের বিয়েতে আর্থিকভাবে হয়তো সবচেয়ে লাভবান ইতালির পর্যটন খাত। দেশটির পর্যটন মন্ত্রণালয় বলছে এই বিয়ের কারণে ভেনিসের বার্ষিক পর্যটন আয়ের প্রায় 68% সমপরিমাণ বাড়তি আয় হতে পারে। এই বিয়েকে কেন্দ্র করে শহরটির হোটেল থেকে শুরু করে নানা ব্যবসা প্রতিষ্ঠান ব্যস্ত সময় পার করছে। 3 দিন ব্যাপী রাজকীয় এই বিয়ের অনুষ্ঠানের সুবাদে ভেনিস আয় করবে €957 মিলিয়ন বা $110 কোটি।
বিয়ের উপলক্ষে বেজোস এবং সানচেজ ভেনিসের 3 প্রতিষ্ঠানকে দান করেছেন 3 মিলিয়ন ইউরো, যার মধ্যে রয়েছে লাগুনা ইকোসিস্টেম, ইউনেস্কোর স্থানীয় দপ্তর এবং ভেনিস আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24।